না মানে আমি আমি মনে করি একেবারেই তোপসে হিসেবে আমি বেমানান ছিল। প্রথম দিন যখন সেটে গেলেন সোনার কেল্লায়, প্রথম দিন বললাম যে সিনেমা, আমি অভিনয় জানি না, এখানে তো উট দৌড়চ্ছে, বাপ রে বাপ। জটায়ুর এন্ট্রিটা টাং মাত করো, টাং মাত করো, তো তাই হয়েছে যে তখনও ক্রিমিনাল হয়নি। হ্যাঁ, মন্দার বোস ম্যাট্রিকে ভূগোলে কত নাম্বার পেয়েছিলেন? ভুলে গেছি। এবং যে কাকড়া বিছাটা রিয়েল, আমার হেডমাস্টার মশাই ডেকে বললো, তুমি তো সিনেমার লাইনে নেমেছো। সোনার কেল্লা জুড়ে রয়েছে টুকরো টুকরো নানান সোনা স্মৃতি। আজও ফেলুদা, জটায়ু, তোপসের রসায়নে বুঁদ হয় দর্শক। আজকে আমরা চলে এসেছি আমাদের সকলের ভীষণ ফেভারিট তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। প্রথমেই আপনাকে স্বাগত আড্ডা স্টেশনে। কেমন আছেন? ভালো, খারাপ কোথায়, ভালোই চলছে। সোনার কেল্লার 50 বছর, আজও আপনার স্মৃতিতে কতটা উজ্জ্বল সোনার কেল্লা? 50 বছর আগে তো স্মৃতি উজ্জ্বল থাকা উচিত ছিল না। গেঁড়া করে ব্যাপারটা হচ্ছে যে সোনার কেল্লা টেলিভিশন কিংবা অন্যান্য মাধ্যমে আমরা বছরে বোধহয় 4-5 বার করে দেখি, দর্শক দেখে, এত ভালো লাগে ওদের, তার সুবাদে আমিও দেখি। সুতরাং স্মৃতিটা ফেড আউট হচ্ছে না। এবং আমরা যেটা জানি যে সিনেমার গল্প আমরা একরকম দেখি, আর সিনেমার বাইরে থাকে আর একটা গল্প। ঠিক সেরকম ভাবেই পাঠভবনের একজন ক্রিকেট আর ফুটবল প্রেমী ছেলেটা হয়ে উঠেছিল সত্যজিৎ রায়ের তোপসে। সেই গল্পটা একটু শুনবো। না, একটা বাচ্চা ছেলে হিসেবে তখন তো কত 13-14 বছর বয়স, তো ক্রিকেট আর ফুটবলটা তো ন্যাচারাল ব্যাপার, সেটা তো আর ইম্পোজ নয়, আরোপ করা নয়। তো সেটা আমার প্রাইমারি ইন্টারেস্ট অলওয়েজ ছিল, অনেক বাচ্চাদেরই তাই থাকতো। আর পাঠভবন একটা স্কুল, যেটা স্কুল তো সবাইকে যেতেই হবে, তো সেই পরিপ্রেক্ষিতে পাঠভবনে একটা অন্য অ্যাটমসফিয়ার আমাদের স্কুল ছিল। আমাদের এখনকার স্কুলগুলো যেরকমভাবে ফরম্যাটে চলে আমি দেখতে পাই, তখন অনেকটা আলাদা ছিল। অনেকটা আলাদা। হ্যাঁ ঠিক আছে, একটা সিলেবাস ছিল ডেফিনেটলি, হায়ার সেকেন্ডারি সিলেবাস ইত্যাদি ছিল, বাট আমাদের মনে হয় পাঠভবনে অনেক রকম ব্যাপার হতো, নাটক হোক, কবিতা হোক, তারপরে গান হোক, ফিল্ম হোক, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হতো। তো পাঠভবনের স্মৃতিটা থেকে তোপসে হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা আর একটা হঠাৎই অ্যাক্সিডেন্ট যাকে বলে। এবং যখন তোপসের ক্যারেক্টার নির্বাচন হচ্ছিল আপনাদের স্কুলে, তখন প্রথম চয়েস তো আপনি ছিলেনও না। আমি ছিলাম না। হ্যাঁ, অভিনয় পরের কথা, সিনেমা পরের কথা। স্বয়ং সত্যজিৎ রায় অফার করছে ছবি করার জন্য, সেটাও একটা সাংঘাতিক ব্যাপার। একদম সেটা তখন অ্যাকচুয়ালি বুঝিনি, তখন তো বয়সটাও ছিল না। হ্যাঁ, মানে সত্যজিৎ রায় কি মাপের লোক কিংবা কি ব্যাপার সেটা বোঝার বয়স আমার ছিল না। এবং প্রথম দর্শনে তো সত্যি তাকে চিনিনি আমি। এবং আপনি তাকে প্রথম দর্শনে এটা বলেছিলেন যে আমি শার্লক হোমস পড়েছি, আমি ব্যোমকেশ পড়েছি, কিন্তু ফেলুদা পড়িনি। হ্যাঁ, এটা ঝামেলা। মানে তখন কি রিঅ্যাকশন ছিল? ফেলুদা জানতামই না, নামটাই জানতাম না যে ফেলুদা বলে একটা কোনো ক্যারেক্টার আছে। আর তাতে ও রাগলো না, একটু ইন্টারেস্টিং ভাবে তাকে বললো, আচ্ছা 1974-এ আমি জানি না, ফেলুদা নিশ্চয়ই যথেষ্ট পপুলার ছিল রিডার্সদের মধ্যে। আমি সামহাও ফেলুদার বইটা মিস করে গেছি। এখন যদি জানতাম যে এই ভদ্রলোকই ফেলুদা লেখে, আমি জানি না কি হতো, তাহলে আমি হয়তো এরকম ভাবে বলতাম না। তো তারপরে শুনে ওনার কি রিঅ্যাকশন ছিল? না, একদমই রাগলো না, এবং বললো যে ও আচ্ছা, তো আমি তোমাকে একটা বই দিচ্ছি। সই করে দিল সোনার কেল্লা। যখন যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এই লেখক সোনার কেল্লা এবং ফেলুদার ক্রিয়েশন, এখন যে তখন আমার ফেলুদার সম্বন্ধে ইন্টারেস্ট তৈরি হলো। এখন যে আচ্ছা ফেলুদা কিরকম বয়স, বেশি নয়, তবে তোপসের বয়স তোমার মতো, মানে বেসিক্যালি আমাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। হ্যাঁ, আচ্ছা
আমার মতো বয়স, ও ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কেন না? বাচ্চা ছেলেরা কি ইন্টেলিজেন্ট হতে পারে না? না, সেটা হতেই পারে। দেখো, তখন আর্টিস্ট সিলেকশন ফরম্যাটটা অন্যরকম ছিল, ঠিক আছে? ডিরেক্টররা কনসিয়াসলি ক্যারেক্টারের সাথে মিলিয়ে, চেহারার সাথে মিলিয়ে আর্টিস্ট খুঁজে বেড়াতো, নিউ ফাইন্ড। হ্যাঁ, এখন যেমন হচ্ছে যে এস্টাবলিশড অনেক অ্যাক্টর আছে, তাদের থেকে নিয়ে নিয়ে একটা ছবি করো। নতুনকে তৈরি করার জন্য, যার জন্য শর্মিলা ঠাকুর তৈরি হয়েছে, অপর্ণা সেন তৈরি হয়েছে, সৌমিত্র চ্যাটার্জি তৈরি হয়েছে, আরো কত কত আর্টিস্ট তৈরি হয়েছে। ওর মধ্যে একটা ওই নতুন আর্টিস্ট খোঁজার একটা ভীষণ কুশল, মুকুল ফার্স্ট টাইম ফিল্ম। আমার আগে নাকি অনেক অনেক তোপসেকে খোঁজা হয়েছে। আপনার স্কুল থেকেই অনেক তোপসেকে খোঁজা হয়েছিল প্রথমে? সবাইকে বলে রাখতো যে দেখো এরকম একটা ছেলে খুঁজছি, যদি পাও, যদি জানাশোনা থাকে আমার কাছে নিয়ে এসো, ইত্যাদি ইত্যাদি। সেই সময় তোপসের যে চরিত্রটার সাথে আপনার আলাপ করিয়ে দিয়েছিল, তো কি মনে হয়েছিল যে কতটা মিল রয়েছে সেই তোপসের সাথে আপনার? মোটেই মিল ছিল না আমার চেহারার সাথে। তোপসে যেটা সোনার কেল্লা তখন স্কেচ করা হয়েছিল, পরের দিকে তো আমাকে দেখে স্কেচ আরম্ভ হয়ে গেল। তখন যখন করা হয়েছিল তখন এর সাথে আমার অ্যাকচুয়াল চেহারার আমার মতে মিল ছিল না, কিন্তু ওর তো ওই ভিজুয়ালাইজেশন ছিল যে এর যদি চুলটা একটু বড় হয়, একে যদি ফুল প্যান্ট পরানো হয়, একে যদি একটা জ্যাকেট পরানো হয়, তাহলে তোপসের মতো অনেকটা লাগবে। আমি তো একদম সেই চুল ছোট ছোট ক্রপ কাট করা চুল, না মানে আমি মনে করি একেবারেই তোপসে হিসেবে আমি বেমানান ছিলাম। আপনি যেটা একটু আগেই বলছিলেন যে চাইল্ড সাইকোলজি যেভাবে সত্যজিৎ রায় বুঝতেন সেভাবে কেউ বুঝতেন না। তো আপনি যখন সোনার কেল্লা শুট করছিলেন, জয় বাবা ফিল্ম শুট করছিলেন, তখন আপনিও যথেষ্ট ছোটই ছিলেন। তো কিরকম ছিল শুটিং এর অভিজ্ঞতা? বিহাইন্ড দ্য সিন ওনারা কি করতেন, পুরো টিম মেম্বাররা কিরকম ভাবে সময় কাটতো? দেখো, সত্যজিৎটার ইউনিটের কথা যদি আসি, একটা ভীষণ কোহেসিভ ইউনিট যেখানে সবাই সবকিছু জানে। আচ্ছা, ওয়েল ব্রিফড, আগে থেকে সব ব্রিফ করা থাকে, তো সেখানে কোনো কনফিউশন থাকে না। এবং ধরো একটা টাইটেল কার্ড, মানে একটা স্টোরি, একটা শুটিং শিডিউল ওর আছে, যেটা পেঙ্গুইনের বইতে রিলিজ হয়েছে। সেখানে পুরো রাজস্থানের শুটিংয়ে একটা বড় সাদা চার্ট পেপার টাইপে দিন ওয়াইজ লেখা আছে। ও খুব ইন্টারেস্টিং যে দিন ওয়াইজ কোথায় শুটিং হবে, ট্রেনটা কখন পৌঁছবে, ট্রেন থেকে নেমে কি হবে, সব লেখা আছে। সঙ্গে ইন্টারেস্টিং আছে কতগুলো জায়গায়, কতগুলো শুটিংয়ের ডেটে কোথাটা উটের ছবি আছে, অর্থাৎ ওই দিন উটটা লাগবে। কোথাও একটা ময়ূরের ছবি আছে, সেখানে ময়ূর লাগবে। এখন প্রোডাকশন টিম জানে যে অমুক দিনের শুটিংয়ে আমাদের ময়ূর দরকার, সুতরাং এক্সপিরিয়েন্স আমরা জানতাম আমাদের কি করতে হবে। আরেকটা হচ্ছে যে শুটিং এর ফাঁকে উনি বাচ্চাদের সঙ্গে লুডো খেলতেন, এরকমও হয়েছে। তো সেই রকম এক্সপিরিয়েন্স বাচ্চাদের সাথে সময় যথেষ্ট দিতে। ট্রেনটা যাচ্ছে ডুক 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 ডুক, তখনকার দিনে ওই কালো ধোঁয়াওয়ালা কয়লার ইঞ্জিন, হ্যাঁ, স্পিড কম, এবং আমরা বাচ্চা, যে দুটো বাচ্চা বাবাকে ছেড়ে এতটা দূরে এসেছি। আমার বাবা মা যায়নি, কুশলের বাবা অফকোর্স, রুদ্রদা। কুশল তখন অনেক ছোট, কুশল 6 বছরের তখন বাচ্চা। এখন এরা যাতে বিগড়ে না যায়, এদের মুড যাতে খারাপ না হয়, বাচ্চাদের বিগড়ে গেলে খুব ডিফিকাল্ট, ওটাকে টেনে আনা, একবার ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদতে আরম্ভ করলে গেল। তো এটাও জানতো, যার জন্য আমাদের মেমোরি গেমস, লুডো, কুশল খুব ভালো দাবা খেলতে জানতো, ওইটুকু বয়সে। ওর সাথে জেঠিমা দাবা খেলছে, এই ব্যাপারটা করে আমার কখনো আউটডোর শুটিং এর এতদিন বাইরে ছিলাম, আমার কখনো হোমসিক ফিল হয়নি। আমার খুব মজা লাগতো যে কালকে সকাল আমরা গাড়ি করে ওখানে যাব, এইখানে উঠ চড়বো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার মনে হয় আমাদের সাইকোলজি ব্যাপারটা ও একদম জানতো যে এদের একদম বিগড়ালে চলবে না, এবং ওদের সাথে একটা বন্ধুত্ব তৈরি করে দিত। কারণ ওর যা বয়স, আর বয়স ছাড়াও ওর যা হাইট আর আমাদের যা হাইট, তো অত লম্বা লোকের সামনে আমরা দুটো ছোট ছোট লোক, বাট আমরা বন্ধু হয়ে গেলাম,
খোঁজ নিত খাওয়াটা খেয়েছে কিনা, ব্রেকফাস্ট, কটা টোস্ট খেলি, না 3টে খেয়ে নিয়েছি, পেট ভরেছে তো। ঠিক এখান থেকেই জানবো দুধ পাউরুটি সাবার করার গল্পটা। 3.5 মিনিট। দুধ পাউরুটিটা সাবার করেছে তো আমার মনে নেই, কেন পাউরুটি খেতে খেতে আমি দরজা খুলেছিলাম, ব্রেকফাস্ট টেবিলে পাউরুটিটা শেষ হয়নি, বাট দুধটা ডেফিনেটলি কোনো মতে ঢোক গিলে দুধটা খেয়েছিলাম। এখানে খুব ইন্টারেস্টিং হয়েছিল যে আমি যে দুধটা খাচ্ছিলাম সেটা তো অ্যাকচুয়াল দুধ খাচ্ছিলাম, আর আমার দুধ খাওয়ার মধ্যে তো কোনো অভিনয় নেই, জাস্ট খাচ্ছি। এখন প্রবলেমটা হচ্ছিল আমার বাবা মা ডায়লগ গন্ডগোল করছিল। আচ্ছা। তো প্রত্যেকবার কাট হচ্ছিল, মানে এনজি নট গুড। তো একটা এনজি হলো, আমার ততক্ষণে হাফ গ্লাস দুধ খাওয়া হয়ে গেছে, সেকেন্ড এনজি হলো, আবার হাফ গ্লাস হয়ে গেছে, এই করতে করতে প্রায় 8-9 বার এনজি হয়েছিল। তো তাহলে বুঝতে পারছো তো 3-4 গ্লাস খাওয়া হয়ে গেছে, 8 গ্লাস করে যদি 8 বার হয় ব্যাপারটা কি দাঁড়ায়? 4 গ্লাস হয়ে গেছে অলরেডি। খেয়ে মানে আমার শরীর টরি একবারে প্রায় বমি টবি করবো, সেটাও বুঝে গেল লাস্টে। বললো যে ঠিক আছে হারাধন জেঠু আর রেখা দিই, তো একটু ডায়লগগুলো আমি পরে ম্যানেজ করে দেবো, তো তোকে আর দুধ খেতে হবে না, তো দুধ খাওয়ার অনেক শর্ট হয়ে গেছে। এখন ওগুলো তো আমি অত বুঝতাম না যে আরে অন্য সিনের দুধ খাওয়া কি করে এই মেইন সিনে আসবে, আগে একটা কিছু করা হয়েছিল। তো সেটা 3 মিনিটে দুধ সাবার করতে গিয়ে আমার শরীর টরীর একবারে যাতা হয়ে গেছিল। এগুলো হয় শুটিং এরকম গন্ডগোল। আপনার তো প্রথাগত অভিনয় শিক্ষা ছিল না। আমি তো অভিনয়ের জানি না, কোনোদিন কোনো নাটক করিনি, স্কুলের থিয়েটারে পার্টিসিপেট করিনি, অভিনয় সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেটা সেই অ্যাডভান্টেজটা ওর দিল। আমি ওর একটা ডায়লগ, আমি ওনাকে ওর বাড়িতে বৈঠকখানা ঘরে জানলাম যে সিনেমা আমি অভিনয় জানি না, তখন একটা ডায়লগ আমার মনে আছে, বলেছিল ওটা বাড়তি সুবিধা, মানে আমি যে অভিনয় জানি না এটা ওর জন্য সুবিধা, কারণ ও জানে আমাকে দিয়ে কি করি, আর যার জন্য ইম্পোজ কখনো করেনি, কখনোই বলেনি এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, জাস্ট বলে দিয়েছিল, আপনি আপনার মতো করে, আমি আমার মতন করেছি, আর ও ওটাকেই মেনটেন করেছি। আচ্ছা। যার জন্য সোনার কেদার কিংবা তপসী হিসেবে আমার যতটুকু 50 বছর পরেও লোকে রেকগনাইজ করছে, সেটা কিন্তু অভিনয়ের জোরে নয়, ন্যাচারাল হওয়ার জন্য বোধহয় আমার মনে হয় লোকজন এখনো মনে হচ্ছে। কারণ ইম্পোজ করলেই গন্ডগোল, যে এতটা বসতে হবে, এখানে হাঁটতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ওটা হলে আমি ঘাবড়ে যেতাম, কখনো হয়নি। আচ্ছা, তপসী হওয়ার পর যখন আপনি স্কুলে গেলেন তখন বন্ধুরা কিরকম ভাবে আপনার সাথে কথা বলছিল, বা তারা কি এরকম বলছিল যে বাবা তপসী হয়ে গেলি? ছবি হওয়ার শুটিং হওয়ার আগে আর শুটিং হওয়ার পরে স্কুলে ডেফিনেটলি একটা ওয়াল, একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল একদম। আর একেবারে সেটা সত্যজিৎ রায় সিনেমা, সত্যজিৎ রায় সিনেমাতে অভিনয় করেছে, সাংঘাতিক ব্যাপার। আমার হেডমাস্টার মশাই ডেকে বললো তুমি তো সিনেমার লাইনে নেমেছো। সিনেমার লাইনে নেমেছো বলে শুনলাম। ভদ্রলোক অ্যাকচুয়ালি অন্য স্কুল থেকে এসেছিলেন। আমি যেটা সিনেমার লাইনে না, মানে সত্যজিৎ রায় তো এই স্কুলেরই তো ফাউন্ডার, ওনার ছবিতে বললো হ্যাঁ সব জানি, এসব পড়াশুনো ডকে যাবে। তো ওনাদের ওই কনসেপ্টটা ছিল। আমার মনে হয় টু সাম এক্সটেন্ট একটু হয়তো কিছু ছেলে মেয়ের মনে হয়েছে একটু হয়তো বলবো যে হয়তো একটু হিংসে হয়েছে আমার ধারণা, কারণ তপসী হতে হয়তো সবাই চাইতো। অনেকে আমাকে বলেছে যারা এখনকার দিনের অভিনেতা, ওরা আমার না বড় বড় অভিনেতা, তপসী আমার খুব শখ ছিল। তপসী হওয়াটা একটা আমার ধারণা, যেমন ফেলুদা হতে প্রত্যেকে অনেকেই চায় সেরকম, এবং তপসীর মধ্যেও তো ইচ্ছা ছিল যে সে ফেলুদা হবে। না, আমার ফেলুদা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। ফেলুদা মানে আমার জন্য সৌমিত্র কাকু। আচ্ছা। তারপরে টু আ লার্জ এক্সটেন্ট সব্যসাচী চক্রবর্তী, মানে বেনু যথেষ্ট পাওয়ারফুল ফেলুদা করেছে। আর তপসী হিসেবে কাকে ভালো লাগে আপনার? অ্যাকচুয়ালি তপসীর আমি যেটা তফাৎটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা ইনোসেন্স ছিল বয়সের জন্য।
14 বছর বয়স। এখনকার তোপসেদের কাউ 14 বছর বয়সে তোপসে নয়, সবাই 22-23 এরকম টাইপের হবে। তো এই ইনোসেন্সটা একটা মিসিং। ফেলুদার সাথে কানেকশন, ইকুয়েশনটা, কানেকশনটা কোথায় যেন একটু ছন্ন ছাড়া। আমরা একটু সোনার কেল্লার আলোচনায় ফিরি। প্রথম দিন যখন সেটে গেলেন সোনার কেল্লার, প্রথম দিন, তার আগে তো কোনোদিন স্টুডিও দেখিনি। আচ্ছা, ফার্স্ট টাইম স্টুডিওতে গেছি। আমি একটা গোডাউন টাইপের ঘর, হ্যাঁ, চারদিকে নোংরা নোংরা, তার মধ্যে একটা ড্রয়িং রুম তৈরি করা হয়েছে, যার 2টো দেয়াল আছে, আর 3 নম্বর আর 4 নম্বর দেয়াল নেই, আর সিলিং নেই। সিলিংয়ে এপার থেকে ওপার একটা বাঁশ লাগানো, সেই বাঁশে একটা ফ্যান ঝুলছে। এটা ফেলুদার ড্রয়িং রুম। আমার খুব গন্ডগোল লেগেছে, আমি যে সাংঘাতিক ব্যাপার, এরা কি করছে, অর্ধেক কাজ করে শুটিং করা শুরু করে দিচ্ছে। উপরের সিলিং নেই কিন্তু, বলো হ্যাঁ ওই দিকে ক্যামেরাটা যাবে না, বুঝলি, দেখা যাবে না। আর 2টো দেয়াল, ওটা আমি ওই দিকটা দেখাবো না, খালি এই 2টো দেয়াল দেখাবো না, তাতে মোটামুটি ড্রয়িং রুমটা বোঝা যায়। আমি আশ্বস্ত হলাম, যাক আচ্ছা ঠিক আছে, এটা হলে পড়া। এখন এর আগে তো কোনোদিন সেট দেখিনি, সেটাই, হ্যাঁ, কোনো এক্সপেরিয়েন্স নেই যে কি হচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে আছি, এই ওই কতগুলো লোক সোফাটাকে একটু ডান দিক করছে, বা দিক করছে, টেবিলটাকে এই করছে, কেন করছে আমি কিছু বুঝতে পারছি না। আমাদের বাড়ির সোফা নিয়ে তো এত টানাটানি হয় না, এরা করছে। এখন আমি কি করে জানবো যে এটা শুটিং জোন, তাতে একটা নরমাল লাগে যে এটা এরকম ভাবে লাগবে, ওটা ওরকম ভাবে লাগে। এবং দেখো তখন তো, এখন তো এখনকার দিনে কি হয় যে সবাই জানে একটা শুটিং এর সময় কি হয় না হয়, তখনকার দিনে তো এইসব এক্সপোজার ছিল না, যার জন্য আমার জন্য পুরো জিনিসটা একদম নতুন একটা অবিশ্বাস্য দুনিয়া। এবং প্রথম দিন তো ঘাবড়ে যাওয়ার থেকে পরে বুঝলাম যে জিনিসটা, যেটা শুটিংটা হচ্ছে, পুরোটা দেখায় না এরা। তারপরে ফেলুদা সোফায় বসবে, আমি পাশে মুড়া নিয়ে বসবো, মুকুলের বাবা এসছেন বলতে যে এরকম মুকুল কিডন্যাপড হয়ে গেছে। তো এখন ওই ডায়লগগুলো আমার জানা নেই যে মুকুলের বাবা কি বলবে। আমি সেটা খুব মন দিয়ে মুকুলের বাবার ডায়লগটা শুনছি, কেন এইটা হচ্ছে সত্যজিতের কায়দা। আমাকে যে স্ক্রিপ্টগুলো ধরিয়ে দিত, তাহলে তো আমি সব পড়ে ফেলতাম, আমি জানতাম ওই কি বলবে। আমি তো ওর কাছেই প্রথম শুনছি যে আরে বাচ্চাটা কিডন্যাপ হচ্ছে, তখন রিয়াক্ট করছি ফেলুদার দিকে, যে ফেলুদা কি রিয়াক্ট করছে, এবার ন্যাচারাল হয়ে যেত। এইসব ওর একটা স্টাইল ছিল। এমনি এমনি জিনিয়াস হয় না, এমনি এমনি হয় না। আজকের দিনে ধরো একটা, আমি তো টেলিভিশন সিরিয়াল করেছি, কি ফরম্যাট, একটা মাস্টার থাকবে ক্যামেরা, যেটা ফুল ব্যাপারটাকে তুলে রাখবে, আর 2-3টে ক্যামেরা থাকবে ক্লোজ নেওয়ার জন্য। এখন ওর কিন্তু এই ফরম্যাটে শুটিং হতো না, হ্যাঁ। আর তখন 2টো ক্যামেরার ব্যাপারই ছিল না, তখন তো একটা ক্যামেরা, অনেকগুলো ক্যামেরা ফার্স্ট টাইম ইউজ হয়েছিল শতরঞ্জ কে খিলাড়িতে। আচ্ছা, এছাড়া সোনার কেল্লা বলো, ওই অ্যারিফ্লেক্সের একটা ক্যামেরা, আর তখন ছিল তোমার ফিল্ম অ্যানালগ, মানে ফিল্ম রোল হতো, সেটা দিয়ে তো পুরো ছবি হয়ে গেল। কোথায় এই ওই লেন্সটা খালি চেঞ্জ হতো। এখন আচ্ছা, তোমার ফোকাসে করার জন্য অনিলদা কি করতো, একটা টেপ লাগিয়ে আর্টিস্ট অব্দি মাপতো, 7 ফিট 14 ইঞ্চি ফোকাসটা, 7 ফিট 14 ইঞ্চি। এবার ফেলুদা এগোচ্ছে, ও কিন্তু ফোকাস ঘোরাচ্ছে, একটু যদি হাত ফাত কেঁপে যায় আউট অফ ফোকাস হয়ে যাবে। এই সব ডিফিকাল্ট, এখন তো অটো ব্যাপার, এখন তো ভীষণ ইজি হয়ে গেছে বিষয়গুলো। জটায়ুর এন্ট্রি হচ্ছে তং মত করো, ওই আইকনিক ডায়লগ, तंग मत करो काफी हो गया, ज्यादा हो गया, जाओ। এবং তারপরে উনি হিন্দিতে কথা বলছেন, যেটা শুনে ফেলুদা মিটকি হাসছে, আপনিও একটা লুক দিচ্ছেন। তো এই পুরো ব্যাপারের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, কিভাবে শুট হয়েছিল? প্রথম কথা, এই শুটটা কলকাতার স্টুডিওতে হয়েছিল। ওই ট্রেনের কামরাটা কলকাতার স্টুডিওতে তৈরি করা হয়েছিল, এবং একদম ডিটো হুবহু একটা ট্রেনের কামরা যেরকম হয় একদম সেরকম তৈরি করা হয়েছিল। এখন জটায়ু, সন্তোষ কাকু মানে সন্তোষ দত্ত একটা কোন লেভেলের অভিনেতা আমি বলে বোঝাতে পারবো না, বলা যাবে না, ওটার কোনো বিশেষণ হয় না। আর এরা নাটকের লোক তো,
এরা এক্স্যাক্টলি জানে যে ডায়লগের থ্রোয়িংটা কি হবে, ঠিক আছে? সুতরাং তোমরা যেটা দেখছো তং মত করো ইত্যাদি, যা জাদা কাফি হয়ে গিয়া, যাও যাও, এই যে পুরো ব্যাপারটা, এটা খুব স্ট্রং নাটকের লোক না হলে পর খুব করা ডিফিকাল্ট একটা, এটা আমার ব্যক্তিগত মত। আর ততক্ষণে সন্তোষ কাকুর সাথে আমার খুব একটা রিলেশনশিপ তৈরি হয়নি। আচ্ছা, সুতরাং ওগুলো প্রথম দিকের দৃশ্য, এবং গল্পেও তো তাই হয়েছে যে তখন ক্রিমিনাল লয়ার। হ্যাঁ, আদারওয়াইজ অফ ক্যামেরা I think he was like বেশ সিরিয়াস টাইপের একটা লোক, চশমা, মোটা মোটা চশমা, মুখে পাইপ, মোটা মোটা বই, মেকআপ রুমে বসে বসে কি করতো আমি বুঝতে পারতাম না। তো ক্যামেরা অন হলে পুরো অন্য মানুষ যখন করতো অন ক্যামেরা, পুরো অন্য আমার মানুষ, ন্যাচারালি হাসি পেত, ন্যাচারালি আমি খুব অ্যামিউজড হতাম। কাঁটা কি এরা বেঁচে খায়? সেটা আমি জয়বাবা ফেরনতে উৎপল কাকুর কাছ থেকেও ব্যাপারটা, উৎপল দত্ত, বাগানলাল বেগরাজ যখন করছে, হ্যাঁ, সে মানে পুরো যতটা বৈঠকখানা ঘরে যত ডায়লগ ছিল, নাটকের লোক বলে এতটা মুখস্থ করে চালাতে পারে। এবং সেখানেই ওই ছুরি ছোড়ার যে সিনটা, সেইটা যখন শুট হয়েছিল, সেইটা মানে আমরা দর্শক হিসাবে এখনো দেখলে গায়ে কাঁটা দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিরকম অভিজ্ঞতা ছিল যে ওই সিনটা যখন হচ্ছিল? আমি তো জানতাম না ওটা ট্রিক শট ছিল। আচ্ছা, আমি হাঁ করে তাকিয়ে আছি, কেসটা কি, যদি ছোড়াগুলো ডান্ডিং বাদিক হয়ে যায়, অ্যাকচুয়ালি সবাই এরকম ভাবে। হ্যাঁ, এবং সিনটা পুরো পুরো ব্যাপারটা আমার কাছে একটা অদ্ভুত লাগছে। এইদিকে বাগানলাল বসে আছে, এইদিকে কামু কাকু মানে আমাদের অর্জুন, আমরা এখানে বসে আছি, ওপরে বন্দুক তাক, এই পুরো ব্যাপারটা আমার তো দারুণ লেগেছিল। কেন আমি তো জানি না কি কি শুট হবে। এবং যে ওই কাকড়া বিছা সিনটা ছিল, টিকটিকি বিছের খাদ্য না বিছে, যে কাকড়া বিছাটাকে ধরা হয়েছে, সেই সিনটা মানে সেটা কি সত্যি একবারে হয়েছিল? না, কাকড়া বিছেটা আমাদের ফেলুদার আমাদের রুমে যেটা বিছানায় পাওয়া গেছিল, তো ওটা কলকাতা স্টুডিওতে হয়েছিল। কাকড়া বিছেটা রিয়েল। আগে রোববার শহীদ মিনার, যেটা ধর্মতলা কলকাতার, সেখানে একটা মেলা বসতো। এই মেলাতে অদ্ভুত অদ্ভুত জিনিস বিক্রি হতো, টিকটিকি, গিরগিটি, আরশোলা, কাকড়া বিছে বিক্রি হতো রোজ, প্রত্যেক রোববার। এখন তো অ্যানিমেল রাইটস ফাইটস ইত্যাদি ইত্যাদি হয়ে গিয়ে এই ব্যাপারটাই যাই না। এখন যদি সোনার কেল্লা হতো 2024 সালে, তাহলে কাকড়া বিছের সিনটা কিভাবে করা হতো আমি জানি না, কারণ নো অ্যানিমেলস হ্যাভ বিন হার্ম ডিউরিং দ্য শুটিং ফুটিং। তো হার্ম মানে এটা কি, আমি তো পা দিয়ে থেতলে মারছি, হ্যাঁ, তখন ওই ডিসক্লেমারটা ছিল না। এখন তো এখন হচ্ছে ওখানে দেখতে হতো যে yes one scorpion has been harmed during shooting। এখন এই কাকড়া বিছেটা, জ্যান্ত কাকড়া বিছেটা আমার সামনে বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছে এবং আমার পায়ের কাছে, যতই হোক কাকড়া বিছে তো, আমি তো সেই পা দিয়ে ফলস একটা কি বলবো ওকে পিষে দেওয়ার, আমি যে ফলস পাটাকে ইউজ করছি সেটা তো ওর কাছে, আর সেটা তো একটা ভয় আছে, আর সেটা একটা ফিলিং ব্যাপার আছে। তো ও কিন্তু অ্যাকচুয়াল কাকড়া বিছেটা রাখলো যাতে আমার এই ফিল গুলো তৈরি হয়। এগুলো একটু বোঝার দরকার যে কি করে বাচ্চাদের কাছ থেকে ব্যাপারটাকে তৈরি করে না। ততক্ষণ আমি স্মার্ট হয়ে গেছি, কেন ফেলুদার সাথে আমার ইকুয়েশন তৈরি হয়েছে, সত্যজিতের ব্যাপারটা চিনি, শুটিং ব্যাপারটা বুঝি, বাট স্টিল একটা কাকড়া বিছে তো বাবা, এমনি একটা 800 লাখে ঝট করে মারতে গেলে কিরকম একটা বডিতে একটা রিয়াকশন হয়। তো ও কিন্তু কোনো রকম প্লাস্টিক ইউজ করলো না, একদম রিয়েল কাকড়া বিছটাকে ছাড়ালো। তারপর অফকোর্স মন্দার বোস, কামু মুখার্জি, ওর কাজই ছিল কাকড়া বিছেটাকে ধরে বোতলের মধ্যে ডেকে দেওয়া, মানে অনায়াসে ব্যাপারটা কামু করতো। কি করে করতো আমি এখনো ভাবলে আমার গা শিউরে ওঠে, অসম্ভব সাহস, শুনেই তো গা শিউরে উঠছে। ইনফ্যাক্ট যোধপুরের সার্কিট হাউসে আমরা 2টো কাকড়া বিছে নিয়ে গেছিলাম, বিকেল বেলাটা ইভিনিং ওয়াক করা, দুটোকেই ওখান থেকে বোতল থেকে বার করতো, আর ওই করিডোরে ওরা টুকু যেত, ও পেছনে যেত, আমরাও পেছনে যেতাম। মানে কামু কাকুর কাকড়া বিছের পেছনে যাওয়ার সাহস ছিল না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওটা ওয়াক করবো না, ওদের স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। হ্যাঁ,
তো তারপর টুক করে কাঁকড়া বিচের দুটোকে স্বাস্থ্য তুলে ঠিক নিয়ে রাখা দুটো হচ্ছে। বোতলে রেখে দিত, মানে হরলিক্সের বোতলে ওপরে ফুটো করা থাকতো যাতে অক্সিজেনটা ঢোকে। হ্যাঁ। এইসব রিয়েল মানে দারুণ এক্সপিরিয়েন্স এগুলো এখনো। এগুলো না মানে না এক্সপিরিয়েন্স করলে মুখে কতটা বোঝাতে পারছি আমি জানি না, বাট এগুলো খুব ইন্টারেস্টিং। যেমন ধরো উট, জীবনের প্রথম উটটা আমার চড়েছিলেন সামনে আমি দেখছি। উট দূর থেকে দেখেছি চিড়িয়াখানায়, বাট সামনে দেখিনি কখনো। এবং তার পিঠে ওঠা এবং মরুভূমিতে, হ্যাঁ, এবং মরুভূমি। মানে তুমি সিকোয়েন্সটা ভাবো। তারপর সামনে সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, সেসব তো ঠিক আছে, ওটা ওই গ্ল্যামারটা তখন নেই, ওই গ্ল্যামারটা নেই। উট একটা রিয়েল উট, হ্যাঁ, আর রাজস্থানী লোক যারা উটটা চালাবে, হ্যাঁ, আর রাজস্থানের ডেজার্টে তাতে উঠে আমাদের শুট করতে হবে। আমি তো উঠতে তার আগে উঠেই নি, শুট তো পরের ব্যাপার। এখন উঠটা উঠে যখন ক্যামেরা অন হলো, এবং ক্যামেরা অন হলো যেখান থেকে আমরা উঠে চড়ছি, ভয় লাগছিল, মনে ছিল পড়ে যেতে পারি। না, আমাকে বলা হয়েছিল যে একটু গন্ডগোল আছে, মুভমেন্টটা গন্ডগোল আছে, বাট তোপসে তো স্মার্ট, ওটা আমার ইগোতে লেগে গেছিল। তোপসে স্মার্ট কি করে সে ভয় পাবে। সন্তোষ কাকুরটা জটায়ুটা রিয়েল, কারণ যতটা ভয় পাওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি সন্তোষ কাকু পেয়েছিল, সেটা অন ক্যামেরা আছে। আর ফেলুদা তো অভিনেতা হিসেবে দক্ষ অভিনেতা, সে জানে এক্স্যাক্টলি কিভাবে জিনিসটা করা হয়। বাট ইয়েস, প্রথম চড়া রাজস্থানের মরুভূমিতে একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই এক্সপিরিয়েন্স পরে যখন রাজস্থানে গেছি এবং উট চড়েছি, সেগুলো হচ্ছে ওই উটওয়ালাকে পয়সা দিলে পর একটা রাউন্ড দিয়ে আসে। এখানে তো উট দৌড়চ্ছে, বাপ রে বাপ, দৌড়ানোর সময় যা বডি জার্ক করে, আনবিলিভেবল জার্ক করে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে অভিনয়, সেইটা যদি একটু বলেন, মানে সেই স্মৃতিগুলো, তার থেকে কতটা শিখেছেন, তিনি কিরকম অ্যাজ এ গাইড কিরকম ছিলেন? কো অ্যাক্টর হিসেবে সৌমিত্র কাকু জানে ওর কো অ্যাক্টর বাচ্চা ছেলে এবং ঘাবড়ে যেতে পারে, প্রথম দিন থেকে একটা বন্ধুত্ব করে নিয়েছিল। আচ্ছা। এবং সৌমিত্র চ্যাটার্জি হঠাৎই স্টার সৌমিত্র থেকে সৌমিত্র কাকু হয়ে গেল প্রথম পর্যায়ে। এই স্টুডিওর বাইরে আড্ডা মারছে, কিরে আয়, কিরে স্কুলে কিরম চলছে পড়াশোনা? চলছে। এখন কি করে? এখন তো শুটিং চলছে। আমরা না সন্ধ্যাবেলা পড়ে নিই। তো সারাদিন স্কুলেই যাসনি, সন্ধ্যাবেলা কি পড়িস? হ্যালো, আমার বন্ধুদের কাছ থেকে নোটসগুলো নিয়ে নিই। হ্যালো, ভেরি গুড। এবং মাই ডিয়ার হয়ে গেল। তার জন্য কি হলো যে আমাদের ইকুয়েশনটা খুব সুন্দর তৈরি হতে আরম্ভ করলো। আমার কখনই মনে হয়নি যে এটা সাংঘাতিক বড় অভিনেতার সাথে আমি অভিনয় করছি। আর এনিওয়ে ফেলুদা আর তোপসে অভিনয়ের মধ্যে কোনো কম্পিটিশন নেই। হ্যাঁ, কেন, এই তো আমার হিরো ফেলুদা, অ্যাকচুয়ালি তো আমার হিরো। আমার মনে হয় ইউনিট মেম্বারে সবাই সাথে দারুণ দোস্তি, খোঁজ খবর, বাড়ির খবর সব কিছু জানতো। আর কুশল তো সেই সময় অনেকটা ছোট, আপনি যেটা বললেন 6 বছর। তো কুশল এখন তো, কুশল তখন ভীষণই ছোট, ভীষণ ছোট, 6 বছর। আমরা স্টুডিওর মানে সেটের বাইরে অফ টাইমে খেলাধুলো করতাম, ক্রিকেট খেলতাম, এই খেলতাম। এখন কিরকম সম্পর্ক কুশলের সঙ্গে? ভালো, এখন তো এই রিসেন্টলি তো ওর সাথে একটা প্রোগ্রামে গেছিলাম, খুব ভালো। মুকুলের সঙ্গে এখনো আপনার বন্ধুত্বটা রয়ে গেছে। একদম একদম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে জয় বাবা ফেলুনাথ যখন হচ্ছে তখন আপনি অনেকটা ম্যাচিওরড। উৎপল দত্তের সঙ্গে আপনার যে অভিনয়ের অভিজ্ঞতা, কারণ সেই সময় উনি হিন্দি মেশানো বাংলা বলছেন, তো সেই রকম যে ব্যাপারটা, ওই লোকটা যে কোনো ভাষার সাথে মিশিয়ে বাংলা বলতে পারে, মানে খালি রোলটা বুঝিয়ে দাও, তারপরে বাকিটা ছেড়ে দাও ওর ওপর। নিজে যা করবে সেখানে এডিট করারও জায়গা নেই, আর কারেকশন করে দেওয়ারও জায়গা নেই। ম্যাজিকের মতো, ম্যাজিক, ইটস আ ম্যাজিক, ওয়ান্ডারফুল। আর এত নলেজেবল লোক, বাবা কত কিছু অফ টাইমে বলতো, জানিস তো, আর গম্ভীর গলা, আর চোখগুলো খুব গোল গোল থাকতো। আর ইন দ্য মিন টাইম জয়বাবা ফেলুনাথ হওয়ার সময় যখন উৎপল জেঠুর সাথে অভিনয় শুরু করলাম এজ এ কো অ্যাক্টর, উৎপল দত্তের ছবি অনেক দেখে ফেলেছি। আচ্ছা, যার জন্যে একটু স্টার ব্যাপারটা আমার মধ্যে ছিল, যে এটা উৎপল দত্ত। হ্যাঁ, ওনার মধ্যে কতটা ছিল? না, একদম না, একদম না, একদম না। এরা হচ্ছে
সাচ্চা অভিনেতা, এদের অভিনয়টাই জীবনের ধর্ম, কর্ম, হোয়াট এভার ইট ইজ। তো এরা ওই ব্যাপারটার মধ্যে ড্যামারে ভোগে না। এদের ব্যাপারটা যে ক্যামেরার সামনে এরা একটা বেস্ট অফ দেয়ার এবিলিটি প্রেজেন্ট করে, যার জন্যে এটা একটা অন্য এক্সপিরিয়েন্স উৎপল যেটু নেই। ধরো না গণশত্রুতে লাস্ট যখন উৎপল দত্তকে দেখছি, কি অভিনয়, বাপ রে বাপ, ডায়লগ, টাইমিং, এগুলো অনেক কিছু শিখেছি, তখন অত বুঝতাম না। আজকে মাগনলালের বৈঠকখানায় টাইমিংটা ফাটাফাটি ছিল। মানে আপনি আপনার ওপর কিছু বলবেন না, ওই যে ফেলুদাকে ভয় দেখাচ্ছে, সে টাইমিংটা কি, আঙুলটার মানে আঙুলটার বডি ল্যাঙ্গুয়েজটা কি, অসম্ভব অসম্ভব। আসলে আই এম লাকি যে দুটো ছবির মাধ্যমে আমি খুব অসাধারণ অসাধারণ অভিনেতার সাথে কাজ করেছি। আই এম ভেরি লাকি অ্যাবাউট ইট। আর এক একজনের এক এক রকম ব্যাপার। এবং আমার খুব দুঃখ যে রবি কাকুর সাথে, মানে রবি ঘোষের সাথে একটা কথা করলাম না। আমার খুব প্রিয়, খুব দুঃখ যে হলো না। ঠিক আছে, হয়নি। বাট একটা বাংলা ছবিতে আমি অনুপ দাস মানে অনুপ কুমারের সাথে করেছি, সেটা একটা এক্সপিরিয়েন্স। আমার অনুপ কুমারও খুব পছন্দ ছিল এবং সেই জন্য ওর সাথে করতে গিয়ে খুব ভালো লেগেছিল। বাট কো অ্যাক্টর হিসেবে যাদের পেয়েছি, আর ডেফিনেটলি এখন বয়স হয়েছে, আমার মনে হচ্ছে যদি কোনো কারণে কোনো ছবিতে তুলসী চক্রবর্তীর সাথে অভিনয় করতে পারতাম তাহলে আমার বোধহয় জীবন ধন্য হয়ে যেত। কারণ আমার মনে হয় ওই লেভেলের অভিনেতা আমরা হয়তো ঠিক মূল্যায়ন করিনি, বাট ইম্পসিবল, মানে ওরকম টাইপের অভিনেতা। একটা ছোট্ট র্যাপিড ফায়ার। মোস্ট আইকনিক ফেলুদা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম বলা যাবে না। সব্যসাচী। তোপসে সোনার কেল্লার শুরুতে একটা টিনটিনের বই পড়ছিল, কি বই? টিনটিন ইন্টিমেট। সোনার কেল্লা। ব্ল্যাক আইল্যান্ড। দ্য ল্যান্ড অফ ব্ল্যাক গোল্ড। ল্যান্ড অফ ব্ল্যাক গোল্ড। মন্দার বোস ম্যাট্রিকে ভূগোলে কত নাম্বার পেয়েছিলেন? ভুলে গেছি। ম্যাট্রিকে 56 পেয়েছিলাম। ফেলুদার ফেভারিট ডায়লগ? আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না রে তোপসে, আমার মনে হয় খুব পপুলারও হয়েছিল। জয় বাবা ফেলুনাতে জটায়ু আপনাকে একটা বানান জিজ্ঞাসা করেছিলেন, কি বানান? মুমূর্ষুতে রস্যই দীর্ঘের অর্ডারটা কি? হ্যাঁ, মনে পড়ছে। দারুণ। এতক্ষণ সিদ্ধার্থ বাবুর সঙ্গে কথা হলো ফেলুদা আর তোপসেকে নিয়ে। তবে এই বাড়িতে আরও দুজন আছে যারা নিউ এজ ফেলুদা আর তোপসেকে নিয়ে অনেক কিছু বলতে চায় আমাদের। চলুন তাদের সাথে কথা বলে নিই। সত্যজিৎ রায়ের প্রথম তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজকে চলে এসেছি আমরা। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের ছেলে এবং মেয়ে। ওয়েলকাম তোমাদের দুজনকেই। আমার সঙ্গে আছে মিহিকা এবং সুমেরু। এবং তোপসেকে তারা কতটা জানে, তোপসে তাদের কাছে কতটা ইন্টারেস্টিং, জানবো তাদের থেকে। প্রথমে মিহিকার কাছে যাব। বাবা তোপসে, সত্যজিৎ রায়ের প্রথম তোপসে, তো এই ফিলটা তোমার কাছে কেমন? আমার কাছে তো বাবা বাবা। তবে হ্যাঁ, ছোটবেলায় যখন ওই সামার ভেকেশনে দূরদর্শনে বারে বারে সোনার কেল্লা আর ফেলুদা জয়বা ফেলুনাথ হতো, তখন যখনই আসতো যে যতটা বার এসেছে মানে খুবই এক্সাইটিং। কিন্তু সিনেমাটাই পুরো সিনেমাটাই এক্সাইটিং লাগতো। এমন না যে শুধু বাবা বলে ছবিগুলো সেইভাবে এক্সেপশনলি এক্সাইটিং কিংবা ওরকম কিছু না। তোমার কাছে যাব যে বাবার কাছে কি কি গল্প শুনেছো? ছোটবেলা থেকে শুনেছি যে প্রথম শ্যুটটা কেমন হয়েছিল, বাবা কি করে সিলেক্ট হলো। কিন্তু আমার একটু স্ট্রেঞ্জ লাগতো, কেন কি বাবা আমার বাবা আর ছবিতে দেখানো একটা ছোট ছেলে, মানে আমার বয়সে 13-14 বছর যখন ছিলাম। তো এই দুটো কখনো মিক্স হতো না, যে এত বড় মানুষ যার দুটো বাচ্চা আছে ও, আর কিন্তু ছবিতে যেটা দেখছি ওটা 13-14 ইয়ার্সের একটা ছোট ছেলে। তো ওই দুটো কখনো মিক্স করতে পারতাম না। কিন্তু অনেকগুলো স্টোরি শুনেছি। সত্যজিৎ রায়, সোনার কেল্লা, জয়বাবু ফেলুনাথ, এগুলো আমরা মানে একেবারে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে।
তো ছোটবেলা থেকে তো এগুলো তোমরা শুনে এসছো, বই পড়েছো? না আমি না পড়িনি। না মানে অন্য বই আসলে অন্য বই পড়েছি কিন্তু হ্যাঁ, সোনার কেল্লাগুলো পড়ি। সোনার কেল্লা আমি বোধহয় সোনার কেল্লা পড়েছি, জয়বাবা ভেরুনাথটা পড়িনি, সোনার কেল্লা আমি পড়েছি। অন্য ফেলুদার অন্য বই? হ্যাঁ, ফেলুদার অন্য বইগুলো পড়েছি। হ্যাঁ, সেগুলো আচ্ছা। পড়া আছে। মাও কি গল্প বলতো? মা গল্প বলতেন কিন্তু মানে মানে এই সিনেমা নিয়ে সিনেমা গল্প? নিয়ে? না, মার গল্প সিনেমা নিয়ে হতো আচ্ছা, না। আচ্ছা। তবে হ্যাঁ, সত্যজিৎ রায়ের সাথে আলাপ, মানে মায়ের যখন আলাপ হলো সেই কিংবা অভিজ্ঞতা কেমন ছিল? সেই অভিজ্ঞতা শুনেছি। হুম। তারপর আমি যখন বিয়েতে খুব ছোট এসেছিল। ছিলাম, হ্যাঁ। আমিও নাকি গিয়েছি ওদের বাড়িতে, অবশ্যই আচ্ছা, আমার মনে নেই, আচ্ছা। কিন্তু হ্যাঁ ওইসব গল্প শুনেছি। কিন্তু মায়ের সাথে গল্প তো অন্য রকমের গল্প। ফেলুদার তো প্রচুর কাজ হয়েছে, ওয়েব সিরিজ হয়েছে, সিনেমা হয়েছে, তো তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো। তো তার মধ্যে ফেলুদা এবং তপসী হিসাবে কাকে ভালো লেগেছে? আমি ফেলুদা এই তপসীটা বলবো, আমার পরমকে জেনারেলি খুব ভালো লাগে। আর প্রথমবার ওকে যখন তপসীর রোলে দেখেছিলাম আমার মনে হচ্ছিল খুব একটা সফিস্টিকেটেড মডার্ন তপসী, আর এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল। তো আর all the work he's done after that also খুব ভালো করে করেছে। So I like Porom as my favorite তপসী Feludar character, obviously in the role of Topshe. ওকে, আর মেহিকার? হ্যাঁ, আমার পরমব্রত। আর ফেলুদার চরিত্রে কাকে ভালো লেগেছে? আমার মনে হয় টোটা। ওকে, হ্যাঁ টোটা করেছে ফেলুদা। হ্যাঁ, আমার মনে হয় টোটাকে আমার খুব ভালো লেগেছিল। অ্যাজ অ্যান অ্যাথলেটিক, ইন্টেলিজেন্ট, অ্যানালিটিক্যাল তো ফেলুদা। হ্যাঁ, অর্থাৎ বাবাকে নিয়ে তারা সবাই ভীষণ গর্বিত হওয়ারই কথা। সত্যজিৎ রায়ের প্রথম তপসীকে কে না ভালোবাসে, আপনি সবাই নিশ্চয়ই ভালোবাসবেন। আর আজকের আড্ডা এই অবধি। আর এরকমই আরো মজার মজার আড্ডা, ইন্টারভিউজ দেখার জন্য আপনাদের চোখ থাকুক একমাত্র আড্ডা স্টেশনে।